অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীশৈলমে আমরা এখন অবস্থান করছি আর কি। আমাদের 11তম জ্যোতির্লিঙ্গ দর্শন আমরা শেষ করলাম। তাহলে আজকের এই ভিডিওতে তোমরা কি জানতে চলেছো বা কি দেখতে চলেছো? তোমরা দেখতে চলেছো আমাদের এই 11তম জ্যোতির্লিঙ্গ দর্শনের গল্প। আমাদের 11তম জ্যোতির্লিঙ্গ, যা শিবপুরাণ অনুযায়ী দ্বিতীয়। শিব ও পার্বতীর পুত্র কার্তিক ব্রহ্মাণ্ড পরিক্রমার পর কৈলাসে ফিরলে ছোট ভাই গণেশের বিবাহ সংবাদ শুনে মনক্ষুণ্ণ হন এবং ক্রঞ্চ পর্বতে চলে যান, এবং পুত্র বিরহে দেবী পার্বতী ও মহেশ্বরও সেখানে উপস্থিত হন জ্যোতিরূপে। মল্লিকা অর্থাৎ পার্বতী এবং অর্জুন মহেশ্বরের বাচক, এই দুই শব্দ মিলিয়ে তৈরি হয়েছে আমাদের পরবর্তী জ্যোতির্লিঙ্গ মল্লিকার্জুনা। এই মল্লিকার্জুনা শ্রীশৈলম টাইগার রিজার্ভের আন্ডারে অবস্থিত। ট্রেন চলাচলের ব্যবস্থা সেখানে নেই, তাই চলুন সেখানে পৌঁছানো যাক সড়ক পথেই। তাহলে দেখতে পাচ্ছ আমরা রওনা দিচ্ছি শ্রীশৈলমের জন্য, আমাদের 11তম জ্যোতির্লিঙ্গ। ভয়ানক আনন্দ লাগছে, কিন্তু প্রচন্ড ভিড়ের মধ্যে দিয়ে দৌড়ে দৌড়ে অটোতে করে কোনো রকমে যাচ্ছি মহাত্মা গান্ধী বাস স্ট্যান্ডে। বিশাল বড় বাস স্ট্যান্ডটা চলো তোমাদের দেখাচ্ছি। আমি এসে গেছি অলরেডি 2-4 বার, কিন্তু প্রিয়াঙ্কা আসেনি আর তোমরাও আসেনি। চলো তোমাদের একসাথে দেখাই। মহাত্মা গান্ধীর মূর্তি, সাথে সেই পোঙ্গাল উৎসব আছে আমাদের দুদিনের মধ্যে, মানে মকর সংক্রান্তি, সাজানো হয়েছে আবার। আমরা যেখানে ছিলাম সেখান থেকে 900 মিটারের দূরত্বে এই মহাত্মা গান্ধী বাস স্টেশন, এবং সত্যি বলতে আমি এত বড় বাস স্ট্যান্ড কোনোদিনও দেখিনি। ওই জন্য আমি প্রথম যখন আসছিলাম 2-3 বার টিকিট কাটতে এসেছিলাম, তো তখন আমি আউলে যাচ্ছিলাম, মানে পাগল হয়ে যাচ্ছিলাম কোথায় যাব না যাব সেই সব করতে করতে। এখনও হয়তো প্রিয়াঙ্কার ওরকমই লাগছে। কি প্রিয়াঙ্কা, ওরকম লাগছে? সিরিয়াসলি কি বিশাল, কি কত বাস স্ট্যান্ড, মানে স্টপেজ কি বলে এগুলোকে, প্ল্যাটফর্ম নাম্বার। আমি তো ট্রেনের প্ল্যাটফর্ম দেখেছি, বাসের এত বড় স্ট্যান্ড, এত প্ল্যাটফর্ম, পাগলা। মানে আমি এখন 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের শ্রীশৈলমের বাস ছাড়বে, আর মোটামুটি দেখা যাচ্ছে 50 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। মানে ভাবা যায়, আর প্রত্যেকটাতে বাস এসে দাঁড়িয়ে আছে, না হয় বাস আসলো না হয় বাস আসবে, কোনো প্ল্যাটফর্ম ফাঁকা নেই। যাই হোক, অবশেষে বাস এসে দাঁড়ালো তার নির্ধারিত প্ল্যাটফর্মে। তাহলে আমরা অলরেডি উঠে গেলাম গাড়িতে। শ্রীশৈলম যাচ্ছি আমরা 11তম জ্যোতির্লিঙ্গ, এরপরে আর একটা বাকি রামেশ্বরম। চলো। রাত্রি এখন 11:30, বাস স্ট্যান্ড ছাড়লো। হায়দ্রাবাদের নানান গলি শহর জনপদ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি আমরা শ্রীশৈলমের উদ্দেশ্যে। 6 থেকে 6.5 ঘন্টার এই জার্নি, তাই আশা করছি ভোরই হয়তো পৌঁছে যাব আমরা শ্রীশৈলম। তবে কিছু দূর গিয়েই বাস দাঁড়িয়ে গেল। ঘটল এক অদ্ভুত ঘটনা। এই যে পেছনে আমাদের বাস দাঁড়িয়ে আছে, আর এই যে স্টপ বোর্ড লাগানো, এখানে ফেলা আছে গেট, আর এই রাস্তা দিয়ে আমরা চলে যাব শ্রীশৈলমের দিকে সকাল 6টার পর। কেমন, ইজন্ট ইট অ্যামেজিং? খুব মজা পেলাম ব্যাপারটাতে। ঠিক সকাল 6টা বাস আবার রওনা দিল এই বনাঞ্চল পার করে শ্রীশৈলমের উদ্দেশ্যে। এই কৃষ্ণা নদী পার হতেই বুঝলাম আমরা শ্রীশৈলমের কাছাকাছি পৌঁছে গেছি, এবং এই আমরা পেরোচ্ছি শ্রীশৈলম ড্যাম। এই ড্যাম ক্রস করলেই
মোটামুটি 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় শ্রীশৈলম। তবে আমাদের বাস ব্রেকফাস্টের জন্য এই দোকানে দাঁড়ালে আমাদের আরও কিছুটা লেট হয়ে যায়। যাই হোক, কিছুক্ষণ ব্রেকের পর আবার চলতে শুরু করলো গাড়ি, আর সকাল 8টা নাগাদ আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। তো তোমরা মোটামুটি দেখলে কিভাবে এলাম আমরা। তারপরে যা সমস্যার সম্মুখীন হলাম আমরা, সেটা কোনোদিনও হয়নি। জীবনে প্রথমবার এরকম সমস্যার সম্মুখীন হলাম যে আমার একটা টাইমের পর মনে হচ্ছিল যে চলো ফিরে যায়, আর ভালো লাগছে না, অনেক হলো। না, আমরা তো কখনোই হোটেল খুঁজে যাই না। তোমরা যারা আমাদেরকে ফলো করো বা আমাদের রেগুলারলি ভিডিও দেখো তারা জানো, বা যারা নতুন দেখছো তাদেরকে বলে রাখি, আমরা কখনো হোটেল আগে থেকে বুক করে যাই না। কারণ কি, স্পটে গিয়ে আমরা হোটেলটা পেয়ে যাই, নিজেদের মতো পছন্দ, নিজেদের মতো বাজেটে পেয়ে যাই আর কি। সেজন্য প্রি বুক তো কখনোই করি না। তো এখানে এসে সেম ভেবেছিলাম যে নিজেরা খুঁজে হোটেল দেখে নেবো। মানে সেই 8টা এরম নাগাদ পৌঁছেছি, 10টা 24-25 পর্যন্ত ঋষভ শুধু হোটেল খুঁজে গেছে। মানে একটা হোটেল নেই, একটা রুম ফাঁকা নেই, সব বলছে বুক বুক। এবার আমার তো কখনো মনে হলো যে আমরা যেহেতু নর্থ ইন্ডিয়ান ওদিক থেকে এসছি, আমাদের সাথে জানি না কেন, মানে আমাদের ওই রুম হ্যাঁ ক্যা, এই হিন্দিটা শুনেই না বলে দিচ্ছে, এরকম মনে হলো। জানি না এটা কতটা সত্যি। তারপরে মানে আমরা অনেক বড় বড়, মানে বিশাল বড় বড়, যেখানে মোটামুটি 250-300 কি তারও বেশি রুম থাকার কথা, এরকম সব ধর্মশালা দেখলাম আমরা। চারিদিকে ধর্মশালায় বেশি, হোটেল একদম মানে খুঁজেই পাওয়া যাবে না। আমি একটা হোটেল দেখেছি, তাও অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের, তো সেখানেও বুক ছিল। যাই হোক, তো এত বড় বড় ধর্মশালাগুলো দেখছিলাম, প্রত্যেকটা বলছে বুক। আমি জানি না কিভাবে এই কথাটা বলছে, আমার তো মনে হলো যে হয়তো আমরা মানে অধিককার বলে আমাদের সাথে এরকম করছে। তারপরে একটা কথা, কিছু রুম দালালরা নিয়ে রেখেছে, দালালরা এখানে পুরো ঘুরে বেড়াচ্ছে, রুম চাইয়ে বলছে। এবার যদি বলছি হ্যাঁ, তাহলে 3000 টাকা। এটা কোনো রুম মানে একটা রেট হলো? একটা সাধারণ মানুষ আসবে, তীর্থক্ষেত্রে সব রকমের মানুষ আসে, শুধু যে একদম বড় লোকরা আসে সেটা কিন্তু নয়। আর তার মধ্যে আমাদের মতো ট্রাভেলাররাও আসে। আমি অনেক ট্রাভেলারকে দেখলাম, তারা মানে ডরমেটরিজ খুঁজে বেড়াচ্ছে, এত দাম বলছে, নিতে পারছে না। তো এইভাবে জানি না ব্যাপারটা কি হলো, কেন। এখন পোঙ্গল একটা ফেস্টিভ্যাল চলছে, মকর সংক্রান্তি যেটা বাঙালিদের, সেটা আছে, তাই বলে এইরকম করবে হোটেলের ব্যাপার হবে, ভাবা যায়নি। তারপরে তো ও তো ডিসাইড করে নিল যে থাকবে না। আমি তো মানে লাস্ট একটা হোটেলে ঢুকলাম, বিশাল চকচকা একটা হোটেলে ঢোকালাম। আমি জাস্ট জিজ্ঞেস করলাম যে রুম আছে, বলছে নাই। আমার চোখের কোনাগুলো একটু জল জল চলে এলো, ছলছল করে উঠলো একদম, মানে বিরক্তিতে, যে আর থাকবো না ভাই, অনেক হয়েছে। তোমার সাথে দেখা করার ইচ্ছে ছিল, মানে তোমারই ইচ্ছে নেই আর কি আমার সাথে দেখা করার, একটা ব্যাপার। তো আমি মানে বেরোতে মানে সিঁড়িতে নামতে নামতে প্রিয়াঙ্কাকে আমি ইশারা করলাম যে চলো আর থাকতে হবে না, চলো এবার বাড়ি যাবো। মানে বাড়ি যাবো বলতে মানে এখান থেকে বেরিয়ে যাবো, তারপরে দেখা যাবে অন্য কোথাও যাবো, হয়তো অন্য কোনো জায়গায় যাব। করতে করতে তারপরের যে হোটেলটা, হোটেল তো এখানে একটাও নেই, ধর্মশালা। মানে ঢুকেই প্রথমে একটা সুন্দর পোষ্যকে দেখতে পেলাম। আমার তখনই মনে হলো না, এখানে মোমোর হাত থাকতে পারে, হয়ে যেতে পারে আমাদের। দিয়ে তখনই মনে হয়েছিল একবার যে এখানে হয়ে যেতে পারে। দিয়ে ঢুকলাম, কথাবার্তা বলতে বলতে আলটিমেটলি হয়ে গেল। এবার কততে হলো, সেই 3000 থেকে সেটা নেমে দাঁড়ালো 600 টাকায়। মানে ওনারাই বললো, আমি কিন্তু দাম দর করিনি, ওনাদের এটাই রেট, 600 টাকা। আর যদি তুমি গরম জলওয়ালা রুম নাও তাহলে 700 টাকা। আর 200 টাকা ওরা সিকিউরিটি মানে নিয়ে রেখেছে, ওটা আবার যাওয়ার সময় ফেরত দিয়ে দেবে। এই হচ্ছে ব্যাপার। আর তার সাথে সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হলো দুপুরের লাঞ্চ আর রাত্রের ডিনার ফ্রি। মানে ভাবা যায়। আর রুমটা, চলো এখন তোমরা রুমটা দেখে নাও। টাকার নিরিখে বিচার করলে রুমটা খুবই ভালো ছিল। তবে আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল এই ব্যালকনি আর সাথে এই ভিউ। এত সুন্দর আমরা রুমটা পেয়েছি 600 টাকায়, দারুণ দারুণ। আমার তো ভীষণ ভালো লেগেছে। দারুণ। শ্রীশৈলমে পৌঁছানো এবং হোটেল নেওয়া হয়ে গেল। তাহলে চলো এবার আসল কাজটা সেরে ফেলা যাক। এই যে দেখতে পাচ্ছ মাথায় আমাদের 11তম জ্যোতির্লিঙ্গের এই তিলকটা, বাপরে ভাবতে পারছি না 11 নম্বরে এসে পৌঁছেছি আমরা। দর্শনটা যেন ভালো করে হয়ে যায়। গিয়েই ব্যাগ, ক্যামেরা, মোবাইল সব জমা রেখে দর্শনের লাইনে দাঁড়ালাম। আমাদের তো চেনই, আমরা যতটা সম্ভব সস্তায় ঘুরে বেড়ানোর চেষ্টা করি, তাই ফ্রি দর্শনের লাইনেই দাঁড়িয়েছিলাম। তবে তোমাদের হাতে সময় কম থাকলে টাকা দিয়ে শীঘ্র দর্শন করতেই পারো।
সেদিন পোঙ্গাল উপলক্ষে পুরো মন্দির চত্বর সেজে উঠছিল ফুল এবং আলোর রোশনায়ে। আর এমন পুণ্যতিথিতে ভিড়ও ছিল প্রচুর। ফ্রির লাইনে সেদিন আমাদের দর্শন করতে 2.5 থেকে 3 ঘন্টা লেগে গেছিল। আর ওই যে সোনার চূড়া দেখা যাচ্ছে, সেখানেই আছেন আমাদের দেবাদিদেব। পুজো দিয়ে বেরিয়ে এসে ঋষভ এখন খেতে এসছে। কেমন খিদে পেয়েছে? আমার সাথে আমার বউ এসেছে। কেমন খিদে পেয়েছে? প্রচন্ড খিদে পেয়েছে। অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে, আমি শুনেছিলাম তিরুপতিতে এরকম প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকিয়ে দেয়, তারপরে ওখানে নাকি মন্দির থেকেই খাওয়ার বা প্রসাদ দেয়। সেই জিনিস আমরাই আবার এখানে মল্লিকার্জুনাতে এসে দেখলাম। ওখানেই ওরা কার্ড রাইস, মানে দই ভাত টাইপের একটা মাখানো জিনিস, মানে রান্না করা মাখানো জিনিস বাটিতে বাটিতে করে দিচ্ছে। যত খুশি খেতে পারো, মানে ওখানেই তুমি খেয়ে পেট ভরিয়ে নিতে পারো। তো আমার পুজো দেওয়ার আগে খাবো না কিছু, তাই জন্য আমি খাইনি, আদারওয়াইজ আমি ফ্রিতেই মেরে দিতাম। এসে গেছে আমাদের মাত্র 60 টাকার বিনিময়ে মাঞ্চুরিয়ান রাইস। তেলেঙ্গানা বা অন্ধ্রপ্রদেশ আসলে এই ডিশটা অবশ্যই ট্রাই করবেন। খাওয়া শেষে আবার বেরিয়ে পড়েছি আমরা মন্দিরের চারিপাশটাকে আমাদের মতো করে একটু ঘুরে দেখতে। যে সোনার চূড়াটি দেখা যাচ্ছে, সেখানে বিরাজ করছেন দেবী ভ্রমরম্বিকা। 51 শক্তিপীঠের অন্যতম এই মন্দির, যেখানে সতীর গলা পড়েছিল। এবং বৈদ্যনাথের পরে এই সেই জ্যোতির্লিঙ্গ যেখানে মহাদেব এবং পার্বতী একসাথে বিরাজ করছেন। সবাই মন্দিরে ঢুকছে আর কি, সেখানে তো একটাই গোপুরম দেখা যাচ্ছে। কিন্তু আমরা যা পড়ে জেনেছি যে প্রত্যেকটা এই সাউথ ইন্ডিয়ান ধাঁচের মন্দিরগুলোতে 4টে চারদিকে গোপুরম থাকে। তো সেটা খুঁজতে খুঁজতে না আমরা একদম অন্য দিকে চলে এসেছি। আমরা 4টেই গোপুরম দেখতে পেয়েছি, সব থেকে মজার ব্যাপার যেটা, কিন্তু আমরা অন্য দিকে চলে এসেছি। কোথায় আসছি বলে মনে হচ্ছে? জানি না, বুঝতে পারছি না কোথায়। এখন একটা পার্কের মধ্যে ঢুকে যাচ্ছি মনে হচ্ছে। চলো দেখি কোথায় যাওয়া যায়, মানে কোথায় বেরোয় ব্যাপারটা, ওটাই একদম বিশাল বড় একটা কনফিউশন হয়ে গেল এখন। সেই পার্কের পাশের একটি ছোট্ট গেট দিয়ে বেরিয়ে আসতেই দেখি আমরা পৌঁছে গেছি এই মন্দিরের পশ্চিম তথা প্রধান গোপুরমের সামনে, যার উদ্বোধন করেছিলেন রাষ্ট্রকূট সাম্রাজ্যের রাজা কৃষ্ণদেবরায় 25শে জুলাই 1515 খ্রিস্টাব্দে। গোপুরমের ঠিক উল্টো দিকেই দেখলাম গঙ্গাধর মণ্ডপম। সাথে এক দল শিব ভক্তকে দেখলাম মন্দিরের চারিপাশে ঘোরাফেরা করতে পরিবার সহ। स्पेशल अभी लोग नहीं पहनते हैं ऐसे। सब पहनते। आज बहुत अच्छा लग रहा है। तुम पहनते? नहीं, मुझे मिलता तो पहन लेती मैं। हाँ मिलता है क्या? हाँ अच्छा, आप लोग हैदराबाद से आए हैं? हाँ। তাহলে আমরা মন্দির দর্শন করলামই, তার সাথে এই যে শ্রীশৈলমের যে এরিয়াটা, সেখানে তো আরো কিছু ছোট ছোট মন্দির আছে। এবং আরো যেমন আদি শঙ্করাচার্য প্রত্যেকটা 12টা জ্যোতির্লিঙ্গের সাথেই যুক্ত। তো আদি শঙ্করাচার্যের রিলেটেড অনেক কিছুই সেই জ্যোতির্লিঙ্গ যেখানে আছে সেই এরিয়াতে পাওয়া যায়। তাই বিকেলটা আমাদের কাটলো সেই সব দেখেই। প্রথমেই এখানে হটকেশ্বর মহাদেবের মন্দির দেখলাম, অদ্ভুত সুন্দর শান্তি এলো, বেশ অন্যরকম মূর্তিটা, মানে অন্যরকম এখানকার কালচারটা, এখানকার শিবলিঙ্গগুলো, শিবলিঙ্গের কালারটাও, শিবলিঙ্গের যে সাজানোর ধরন সেটাও অন্যরকম। যাই হোক, এই হটকেশ্বর মহাদেবের দর্শন শেষে আমরা পৌঁছে গেছি আদি শঙ্করাচার্যের তপস্থলে। সিঁড়ি বেয়ে নিচে নেমে গিয়ে দেখতে পেলাম সেই তপস্থল। যেখানে প্রবাহিত হচ্ছিল 5টি জলধারা। মনে করা হয় মহাদেবের 5টি মাথা থেকে নির্গত হয়েছে এই 5টি ধারা।
কেমন এক্সপিরিয়েন্স? শরীরে 12টা বেজে গেছে, সেটা বোঝা যায় এসব করে। তারপর পৌঁছে গেলাম আমরা আমাদের নেক্সট স্পটে, শ্রী সাক্ষী গণপতি মন্দিরে, যেখানে দর্শন পেয়েছিলাম আমরা গণেশের। সেসব দেখার পরেই আমরা এখন এসে পৌঁছেছি একটা ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্ট থেকে মানে আমি বললাম আগেও একটু পাহাড়ি টাইপের জায়গাটা, এবং এটা একটা ছোট্ট একটা পাহাড়ের একদম টপ ভিউ পয়েন্ট যেটা সেটা। তো এই ভিউ পয়েন্ট থেকে একদম গোপুরম, আমাদের শ্রীশৈলমের যে গোপুরম, সেই গোপুরমটা দেখা যাচ্ছে উইথ দ্য হেল্প অফ বাইনোকুলার। এটাই বোধহয় আমাদের শেষ সাইট সিইং এর পয়েন্ট ছিল, এবং এরপরে আমরা ফিরে যাব আবার মন্দিরের কাছেই পৌঁছে। এবার বাকিটুকু আমাদের দিনের যে লাস্ট সময়টুকু বাকি আছে, সেখানে আমরা কি করব, কিভাবে স্পেন্ড করব এই শ্রীশৈলমের আমাদের এই স্মরণীয় দিনটা, সেটা চলো দেখে নিই। প্রথমে মন্দিরের কাছাকাছি পৌঁছেই যা দেখলাম, প্রতিটা বাড়ির সামনে শুরু হয়ে গেছে রঙ্গোলি, এবং তাদের কাছেই শুনলাম পোঙ্গলের উদ্বোধন উপলক্ষে মন্দিরে নাকি শুরু হয়েছে কোনো অনুষ্ঠান। শুনেই তড়িঘড়ি মন্দিরের দিকে ছুট দিলাম। এই বিশেষ দিনে মল্লিকার্জুনা নাকি এইভাবেই নগর পরিক্রমায় বেরোন। প্রত্যেকটা জায়গায় এমনই অদ্ভুত অদ্ভুত দিনে পৌঁছে যাওয়া সত্যিই আমাদের কাছে বিস্ময়কর। আর কি একদল দক্ষিণ ভারতীয় মানুষের সাথে মিশে গেল এই বাঙালি জুটি। এইভাবেই রাজ্য, দেশ, জাতি সমস্ত কিছুর উপরে গিয়ে বারে বার এই প্রকৃতির সাথে আমরা মিশে যাই, আর এখানেই আমাদের ভ্রমণের সার্থকতা। এই অন্ধ্রপ্রদেশের বিখ্যাত উৎসব, এটা অন্ধ্রপ্রদেশের একটা মেইন ফেস্টিভ্যাল এই পোঙ্গল। তো এই পোঙ্গলের যে সূচনা হলো তা আমরা দেখলাম, একটা গ্র্যান্ড সেলিব্রেশন যাকে বলা হয়। কালকে আমাদের অজান্তেই আমরা সেই যে ওপেনিং সেরেমনি তার সাক্ষী হতে পেরেছি। মল্লিকার্জুনা ভগবানকে মন্দিরের বাইরে বার করে আনা হয় এবং অদ্ভুত সুন্দর এক শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল আর কি, যা আমরা দেখলাম। আমি জানি না কতটা জাস্টিস করতে পেরেছি কালকের পুরো ঘটনাটার সাথে, মানে ভিডিওর মাধ্যমে কতটা ভিডিও আমরা কিভাবে তুলতে পেরেছি, মানে তোমাদেরকে তখনকার এনার্জিটা কতটা ভিডিওর মাধ্যমে বোঝাতে পারবো আমি জানি না, কিন্তু যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি। কিন্তু যা দেখেছি আমরা কালকে, সত্যি এর জন্যই সেই লাইনটা প্রযোজ্য যে জন্ম জন্মান্তরেও ভুলিব না। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। হর হর মহাদেব।